বাড়িতে আছিস? তাড়াতাড়ি দরজাটা খোল, নইলে যে আমরা ভিজে যাবো। কিরে সাইম, জান্নাতুল, তোরা এই সময় আমাদের বাড়িতে কি মনে করে রে? আমরা তোকে ডাকতে এসেছি। একি রে, তুই এখনো রেডি হসনি কেন? তুই আজ স্কুলে যাবি না? না রে, আমি আজ স্কুলে যাব না। দেখতে পাচ্ছিস না বাইরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে ক্লাস করতে কি আর ভালো লাগে? হ্যাঁ, তার উপর স্কুলে গিয়ে দেখবো ক্লাসে হয়তো পানি উঠে গেছে। আমি বাবা পানিতে বসে ক্লাস করতে পারবো না। তোরা যা, আজকে আবহাওয়া অনেক ভালো, আমি একটু শান্তি করে ঘুমোবো বাবা। কিন্তু আজকে তুই স্কুলে না গেলে তো পড়াই পিছিয়ে যাবি। তুই কি ভুলে গেছিস সামনে আমাদের পরীক্ষা আছে? স্কুল মিস করিস না মিলি। চল আমাদের সাথে স্কুলে চল। বললাম না যাব না, তোরাই যা। এরপর টাইম স্কুলে চলে যায়। কিছুক্ষণ পর ওদের পিছু পিছু মিলিও স্কুলে চলে আসে। কিরে মিলি, তুই না বললে আজ তুই স্কুলে আসবি না? তাহলে আবার এলি যে? চুপ কর তোরা, একদম কথা বলবি না আমার সাথে। সব তোদের জন্য হয়েছে। তোরা আমাকে বাড়িতে ডাকতে গিয়েছিস বলে মা তোদেরকে দেখে আমাকেও জোর করে স্কুলে পাঠিয়ে দিল। এখন বেশি কথা না বলে ক্লাসে মন দে, এমনিতেই সামনে পরীক্ষা। মিলিদের ক্লাসের স্টুডেন্টরা ছিল ভীষণ দুষ্টু, তাই তাদেরকে কোনো টিচারই পড়াতে চাইতো না। অবশেষে তাদের স্কুলে একজন নতুন ম্যাডাম আসে। নতুন ম্যাডামের উচ্চতা ছিল খুবই কম, কিন্তু সে অনেক ধার্মিক আর বুদ্ধিমতী ছিল। সব স্টুডেন্টরা সবাই এমন খাটো ম্যাডামকে দেখে তো হাসাহাসি শুরু করেছে। এই সবাই চুপ করো তোমরা। এ কি, তোমরা হাসছো কেন? আমি তোমাদের নতুন ম্যাডাম, আর আজ থেকে আমি তোমাদের ক্লাস নেব। তোমরা তো দেখছি অনেক দুষ্টু, বড়দের সম্মানও করতে জানো না। এবার সবাই বই খোলো, প্রত্যেকে একটা করে অনুচ্ছেদ পড়বে, ঠিক আছে? আর সবাই সুন্দর করে বলবে, যেন ক্লাসের সবাই শুনতে পায়, বুঝেছো? কি বললেন ম্যাডাম? আমি তো কিচ্ছু শুনতে পাইনি। আপনি একটু ওই চেয়ারটার উপর দাঁড়িয়ে বলেন না ম্যাডাম। আপনার গলার স্বরটা এত দূর অব্দি পৌঁছাচ্ছে না। আপনাকে এমন ছোট বাচ্চার মতো দেখতে কেন ম্যাডাম? সাইমের এমন কথা শুনে সবাই হেসে ওঠে। আর ঝর্ণা ম্যাডাম বুঝতে পারে এই ক্লাসের স্টুডেন্টদের সঠিক জ্ঞান দিতে হলে তাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। ঝর্ণা ম্যাডামের মনে কষ্ট লাগলেও সে মন খারাপ না করে নিজেকে সামলে নেয়, কারণ মুমিন ব্যক্তিরা সবসময় বিপদে ধৈর্য ধারণ করে। ইনশাআল্লাহ আমি একদিন এই ক্লাসের সবাইকে সঠিক পথে নিয়ে আসব। তবে আমার মনকেও শক্ত করতে হবে। আমার গলা যখন শোনাই যাচ্ছে না, তখন তুমি এখানে এসে পড়াবে। সাইম, তুমি এখানে এসো আর সবাইকে বলে শোনাও আগ্নেয়গিরির উৎপত্তি কিভাবে হয় আর কোথা থেকে হয়। তাড়াতাড়ি এখানে এসো সাইম, তুমি পড়াও, আমি একটু বিশ্রাম নেই। সাইম বোর্ডের সামনে আসতেই সবাই হাসতে থাকে। কি হলোটা কি? চুপ করে দাঁড়িয়ে আছো কেন? পড়াও, সবাই তো অপেক্ষা করছে। মানে আসলে ম্যাডাম। কি, পারবে না তো? তাহলে ক্লাসে এত বাড়াবাড়ি কেন করো বলো তো? যে কাজটা নিজে পারবে না সেটা অন্যকে বলে তাকে কষ্ট দিয়ে তার মনোবল ভেঙেও দেবে না। ভালো কাজে উৎসাহ দেওয়াও একটা ইবাদত, সেটা কি তোমরা জানো? এবার যাও, গিয়ে সিটে বসো। এরপর সাইম গিয়ে নিচের সিটে বসলো। আজকে তো এই ম্যাডামের ক্লাসে প্রথম দিন, তাই আজকে ম্যাডামকে কিছুই বললাম না। কাল থেকে দেখবি ম্যাডামকে কিভাবে আমি জব্দ করি। না রে মিলি, উনি আমাদের টিচার, ওনার সাথে খারাপ ব্যবহার করা একদম উচিত নয়। স্কুল টিচার বাবা মার সমতুল্য হয়। জান্নাতুল, তোর নীতি কথা রাখতো। এই প্রথম ক্লাসে কেউ আমাকে অপমান করলো, আমাকে হাসির পাত্র হতে হলো। আমি তো ম্যাডামের এই অপমান কিছুতেই মেনে নিতে পারছি না। এভাবে সেই দিনটি কেটে যায়। পরের দিন ক্লাস শুরু হয় আর ঝর্ণা ম্যাডাম ক্লাসে আসে। সেদিন ঝর্ণা ম্যাডাম দেখল যে ক্লাসের সবাই খুব শান্তশিষ্টভাবে বসে আছে। ঝর্ণা ম্যাডাম বুঝতে পারল যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আসসালামু আলাইকুম। কি ব্যাপার ম্যাডাম, আপনি এখনো দাঁড়িয়ে আছেন কেন? যদিও আপনার হাইটটা একটু কম, কিন্তু আপনার গলার সাউন্ড তো অনেক বেশি। আপনি বরং চেয়ারে বসেই কথা বলুন। ম্যাডাম আপনি চেয়ারে? এই জান্নাতুল, তুই চুপ কর তো। সব কিছুতেই তোর শুধু বাড়াবাড়ি। ও কিছু না ম্যাডাম, আপনি বসুন বসুন। বুঝেছি। তুমি এক কাজ করো মিলি, আজকে আমার পরিবর্তে তুমি সবাইকে পড়াবে, আর এই চেয়ারে তুমি বসবে। এসো।
এরপর মিলি কোনো উপায় না পেয়ে ম্যাডামের চেয়ারে গিয়ে বসে পড়ে, আর চেয়ারটি ভেঙে ধপাস করে সে মাটিতে পড়ে যায়। তখন সবাই হাসতে থাকে। এদিকে চেয়ার ভাঙার শব্দ শুনে হেড স্যার সেখানে চলে আসে। কি ব্যাপার মিলি, তুমি কি শুরু করেছো? তুমি আর সাহেব মিলে পুরো ক্লাসটার পরিবেশ নষ্ট করে ফেলেছো। ঝর্ণা ম্যাডাম তোমাদের সবাইকে কত ভালোবেসে লেখাপড়া শেখান, আর তোমরা কিনা তাকে আঘাত করার জন্য চেয়ার ভেঙে রেখেছো। তোমরা অনেক দুষ্ট বলে আমি এই পর্যন্ত বেশ কিছু টিচার চেঞ্জ করেছি, কিন্তু আর না। এবার তোমরা যদি পরীক্ষায় 100-র মধ্যে 60-এর নিচে কোনো নাম্বার পাও, তাহলে আমি তাদেরকে স্কুল থেকে বরখাস্ত করে দিব। এই বলে হেড স্যার সেখান থেকে চলে যায়, আর মিলি মন খারাপ করে সিটে গিয়ে বসে পড়ে। আর ঝর্ণা ম্যাডাম আবারও সবাইকে পড়াতে থাকে। ঝর্ণা ম্যাডামের পড়া শুনতে সকলের বেশ ভালোই লাগে, তাই এখন আর কেউ ঝর্ণা ম্যাডামকে বিরক্ত করে না। দেখতে দেখতে বর্ষাকাল চলে আসে, আর স্কুলের ভেতরে পানি প্রবেশ করে। ম্যাডাম, আমাদের ব্যাগগুলো তো ভিজে যাচ্ছে। সবাই সবার বইগুলো বের করে বেঞ্চের উপর রাখো। শুধু বন্যা কেন, এখন থেকে ভূমিকম্প হলেও ক্লাস মিস করা যাবে না, কারণ সামনে তোমাদের এক্সাম। আমি কিছুতেই এই নোংরা পানিতে লেখাপড়া করতে পারবো না। ফেল করলে করব, তবু এইভাবে পড়াশোনা আমি করতে পারবো না। মা মিলি, দেখো জান্নাতুল, সায়েম ওরা কত সুন্দর করে লেখাপড়া করছে। মেহেরবানি করে তুমিও লেখাপড়ায় মন দাও। শুনলে না হেড স্যার কী বলে গেল? এবার কেউ যদি 60-এর নিচে নম্বর পাও, তাহলে তাকে স্কুল থেকে বরখাস্ত করা হবে। তুমি কি চাও পরীক্ষায় ফেল হও? তাছাড়া তোমার বাবা মা কত স্বপ্ন নিয়ে তোমাকে স্কুলে ভর্তি করিয়েছে বলো তো। নিজের কথা না হয় নাই ভাবলে, কিন্তু বাবা মার কথাটা তো ভাববে। তোমরা তো অনেক ছোট, তাই হয়তো অনেক কিছু বুঝতে পারো না। যখন বড় হবে তখন বুঝবে। সন্তানের ভালো রেজাল্ট দেখলে বাবা মা কত খুশি হন। ম্যাডামের কথায় মিলি আর কোনো কিছুই বলে না। দেখতে দেখতে পরীক্ষার দিন চলে আসে। বর্ষাকাল থাকায় সবাই ছাতা নিয়ে স্কুলে আসে আর পরীক্ষা দিতে থাকে। হেড স্যার পরীক্ষার হলে কড়া পাহারা দিতে থাকে, আর এদিকে ঝর্ণা ম্যাডাম ক্লাসের বাইরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে থাকে, যেন সবাই পরীক্ষায় পাশ করতে পারে। কিছুক্ষণ পর, সাইম, জান্নাতুল, মিলি, তোমাদের পরীক্ষা ভালো হয়েছে তো? সব অ্যান্সার লিখতে পেরেছো তো? আল্লাহ তাআলার দয়ায় আমি সবগুলো কোশ্চেনের অ্যান্সার করেছি ম্যাডাম। সবাই ম্যাডামের সাথে কথা বললেও মিলি রাগ করে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে রেজাল্টের সময় চলে আসে, আর স্কুলে অনেক পানি ওঠে, কিন্তু তবুও স্টুডেন্টরা বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে স্কুলে আসে। একটা দুঃসংবাদ আছে ম্যাডাম, আপনি তো বলেছিলেন মিলি আর সায়েম সব থেকে ভালো নাম্বার পাবে, কিন্তু এসবের তো কিছুই হলো না। এসব আপনি কি বলছেন স্যার? ওরা ওরা কেউ কি পাশ করেনি? পাশ করেনি মানে? ওদের মধ্যে তো 5 জন স্টুডেন্ট গোল্ডেন A+ পেয়েছে, আর বাকিরা A গ্রেড পেয়েছে। যে ক্লাসের স্টুডেন্টরা দুষ্ট বলে কেউ ওদের পড়াতে চাইতো না, আর আপনি কিনা সেই ছাত্রছাত্রীদের মনোযোগী করে তুলেছেন। সত্যি আপনার তুলনা হয় না ম্যাডাম। আল্লাহ তাআলা আপনাকে অনেক ধৈর্য দিয়েছেন। আপনার মতো টিচার পেয়ে আমিও গর্বিত। হেড স্যারের কথা শুনে ঝর্ণা ম্যাডামের চোখে পানি চলে আসে, আর বাচ্চারা তাদের ভালো রেজাল্টের কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আমি A+ পেয়েছি। আজকে আমি আমার বাবার কাছে যা চাইবো, বাবা আমাকে তাই কিনে দিবেন। জাযাকাল্লাহু খায়রা। আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, আমরা সবাই আপনার সাথে অনেক বেয়াদবি করেছি। আপনি আমাদের ক্ষমা না করলে আল্লাহ তাআলাও আমাদের ক্ষমা করবেন না। মেহেরবানি করে আপনি আমাদের ক্ষমা করে দিন ম্যাডাম। আজকে আমরা আপনার জন্যই যে এত ভালো রেজাল্ট করতে পেরেছি। ক্ষমা করব কেন বাচ্চারা? তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি তোমাদের সবাইকে ভালো জ্ঞান দেওয়ার চেষ্টা করেছি, আর সার্থকও হয়েছি আলহামদুলিল্লাহ। আর তাতেই আমি অনেক খুশি, কারণ তোমাদের সবার বাবা মা টিচারের উপর ভরসা করেই তো তোমাদের স্কুলে পাঠান। আর আমরা যদি তোমাদের সঠিক শিক্ষা দিতে না পারি, তাহলে তো আমরা নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যাব। এইসব কিছু ভেবে আমি হাল ছাড়িনি, শুধু আল্লাহ তাআলার কাছে চেয়েছি তোমরা যেন ঠিক ভুল সবটা বুঝতে পারো। এরপর সবাই ম্যাডামকে ধন্যবাদ জানিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বাড়িতে চলে যায়। রসুলপুর মহল্লায় আয়শা নামের এক বিধবা মহিলা তার মেয়ে মারিয়ামকে নিয়ে বাস করত। আয়শা নিজের সংসারের খরচা বহন করার জন্য আব্দুল্লাহ নামের এক ধনী ব্যক্তির বাড়িতে কাজ করত। আয়শার মালিকের মেয়ে ছিল মিলি, আর মিলি ছিল ভীষণ অহংকারী। দুর্ভাগ্যবশত মারিয়াম এবং মিলি একই স্কুলে পড়াশোনা করত, তাই মিলি সবসময় মারিয়ামকে অহংকারী অহংকারী কথা বলতো।
শুধু মারিয়ামের সাথে নয়, মিলি স্কুলের দারোয়ান, পিয়ন সবার সাথেই খারাপ ব্যবহার করত। কারণ মিলির বাবা ছিল ওই মহল্লার সবচেয়ে ধনী ব্যক্তি। তার ওপর মিলির বাবা সব সময় সেই স্কুলের জন্য মোটা অঙ্কের টাকা ডোনেশন দিতেন। তাই মিলি সবার সাথে খারাপ ব্যবহার করা সত্ত্বেও কেউ তাকে কোনো কিছুই বলতো না। কে রে মারিয়াম, যাচ্ছিস কোথায়? হ্যাঁ, স্কুল ছুটি হয়েছে তো তাই বাড়িতে যাচ্ছি মিলি। কি রে, তুই তো দেখছি আমাকে নাম ধরে বলছিস। আমার নাম ধরে ডাকার সাহস তোর কি করে হলো বলতো? তোর মা তো আমাদের বাড়িতে কাজ করে, আর আমার আম্মুকে সে মালকিন বলে ডাকে। সেই হিসেবে আমিও কিন্তু তোর ছোট মালকিন। এখন থেকে তুই আমাকে ছোট মালকিন বলেই ডাকবি, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, এই নে স্কুলের খাতা। আজ থেকে আমার সব হোমওয়ার্কগুলো তুই করে নিয়ে আসবি। তা না করলে কিন্তু তোর মাকে আমি বাবাকে বলে কাজ থেকে ছাড়িয়ে দেব, এই বলে দিলাম। না না মালকিন, দয়া করে এমনটা করবেন না। আমি রোজ আপনার সব হোমওয়ার্ক করে দেব, তবুও আপনি আমার মাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন না। ঠিক আছে ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, ভালো করে হোমওয়ার্ক করে দিবি। হাতের লেখা যেন কিছুতেই একরকম দেখতে না হয়, আর এসব কথা যেন কেউ না জানে, বুঝতে পেরেছিস? জি মালকিন, বুঝতে পেরেছি। এই বলে মারিয়াম তার বাড়িতে যায় আর বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে গোসল করে নামাজ পড়ে হোমওয়ার্ক করতে বসে। হাতের লেখা যেন একই রকম না হয় তার জন্য মারিয়াম ডান হাত দিয়ে মিলির হোমওয়ার্ক করে আর বাম হাত দিয়ে নিজের হোমওয়ার্ক করে। আর এদিকে মিলি স্কুল থেকে ফিরে সারাটা দিন খেলাধুলা আর টিভি দেখে সময় পার করে। একদিন তার বাবা তাকে বলে, কি ব্যাপার মিলি, তুমি কি করছো মা? এ কি, তুমি এখনো টিভি দেখছো যে? বেশ কয়েকদিন ধরে আমি দেখছি তুমি স্কুল থেকে ফিরে শুধু খেলাধুলা আর টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকো। তোমার স্কুল টিচার কি কোনো হোমওয়ার্ক বা পড়া দেয় না মা? আসলে বাবা, হয়েছে কি, সব পড়া তো আমি স্কুলে কমপ্লিট করে আসি, আর তোমরা ঘুমিয়ে যাওয়ার পরে আমি রাত জেগে হোমওয়ার্ক করি। কিন্তু এত রাত জাগা ভালো না মা। সকাল সকাল ঘুমিয়ে যাবে, সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়বে, বুঝেছো? এখন আর দেরি করো না মা, লক্ষ্মী মেয়ের মতো হোমওয়ার্কটা করে নাও। আব্দুল্লার কথা শুনে মিলি কোনো উপায় খুঁজে না পেয়ে খাতা কলম বের করে হোমওয়ার্ক করার ভান করতে থাকে। তারপর আব্দুল্লাহ চলে গেলে মিলি খাতা কলম রেখে বিছানায় আবারও টিভি দেখতে থাকে। মিলির সব হোমওয়ার্ক তো মারিয়ামই করত। মারিয়াম ছিল খুব ভালো স্টুডেন্ট। মারিয়াম মিলির হোমওয়ার্ক করে দেওয়াতে মিলি অনেক ভালো ছাত্রী হিসেবে পরিচিতি লাভ করে এবং হোমওয়ার্কে অনেক ভালো নাম্বারও পেতে থাকে। মাশাআল্লাহ, মিলির হাতের লেখা তো আগের থেকে অনেক সুন্দর হয়েছে। মিলি তো দেখছি ইদানিং অনেক ভালো লেখাপড়া করছে। গুড জব মিলি। ম্যাডামের প্রশংসায় মিলি তো একেবারে পঞ্চমুখ। পরদিন মিলিদের বাসায় একটা পার্টির আয়োজন করা হয় আর সেখানে তার সব সহপাঠীদের দাওয়াত করা হয়। সেখানে মারিয়ামও উপস্থিত ছিল, কারণ মারিয়াম তার মায়ের সাথে হাতের কাজগুলো করছিল। এই দেখ দেখ, তোরা দেখ, ওই যে আমাদের বাড়ির কাজের মেয়ে মারিয়াম, দেখ দেখ কত সুন্দর করে কাজ করছে। আহা, আজকের চকলেট কেকটা কিন্তু দারুণ হয়েছে, তাই না রে? আমার তো মনে হয় মারিয়াম কখনো এত সুন্দর চকলেট কেক চোখেই দেখেনি। দাঁড়া তোরা, ওর সাথে একটু মজা নেই। মারিয়াম, আয় মারিয়াম, একটু এদিকে আয় তো। জি মালকিন, আপনি কি আমাকে ডাকলেন? হ্যাঁ হ্যাঁ, ডেকেছি। এই দেখ কত সুন্দর চকলেট কেক, জীবনে কোনোদিনও এমন কেক তুই চোখে দেখেছিস? যাই হোক, এই নে, এই পিসটা তুই খা। এই বলে মিলি কেকের একটা পিস মারিয়ামের হাতে ধরিয়ে দিতে গিয়ে ফেলে দেয়। ও শিট, সরি রে, আসলে আমি ইচ্ছা করে ফেলে দেইনি, কি করে যে পড়ে গেল বুঝতেও পারিনি। তুই তো আবার খাবারের অপচয় একদম পছন্দ করিস না। তুই এক কাজ কর মারিয়াম, তুই ওই কেকের পিসটা মেঝে থেকে তুলে খেয়ে নে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? খা। কিন্তু মালকিন, খাবারটা তো নোংরা হয়ে গেছে। তাতে কি হয়েছে, এত দামি কেকের টুকরো কি ফেলে দিব নাকি আমি? এক্ষুনি ওটা খেয়ে নে বলছি। মিলির ধমক শুনে মারিয়াম ওই ময়লা কেকটি খেতে ধরে আর তখনই মিলির মা সেখানে চলে আসে আর বলে, আমি জানি
দাঁড়াও মরিয়ম, এইসব তুমি কি করছো মিলি? কেন ওই কেকটা খাবে শুনি? এইটা তো নোংরা হয়ে গেছে। তুমি একটু দাঁড়াও মরিয়ম, আমি তোমাকে এক্ষুনি আরেক পিস কেক দিচ্ছি। আর মিলি, এইটা তোমার কেমন ব্যবহার? হ্যাঁ, আমি কি তোমাকে এইসব শিখিয়েছি? তোমাকে যেন মারিয়ামের সাথে আর কখনো এইরকম ব্যবহার করতে না দেখি, বুঝেছো? আল্লাহ তাআলা ধনী বানিয়েও মানুষকে পরীক্ষা করেন, আবার গরিব বানিয়েও মানুষকে পরীক্ষা করেন। সব অবস্থাতে আমাদের খুশি থাকতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে। আর তাছাড়া তোমাকে আমি বলিনি এইভাবে মানুষের সাথে অহংকার করে কথা বলতে না? এইসব কাজে আল্লাহ তাআলা যে তোমার উপর নারাজ হতে পারে মা, তবু তুমি মানুষের সাথে এমন বাজে ব্যবহার কেন করো? এখনই তুমি মারিয়ামকে সরি বলো। সরি মারিয়াম। এরপর রূপা মারিয়ামকে এক পিস কেক খেতে দেয়। মারিয়াম কেক খেয়ে তার মায়ের সাথে এঁটো বাসনগুলো পরিষ্কার করতে থাকে। আমিই করি রে মা, তুই বাড়িতে গিয়া পড়তে বয়। না মা, তুমি তো প্রতিদিন কত কাজ করো, আজ আমি একটু তোমাকে সাহায্য করি না? আমার তো ভালোই লাগছে। কাজগুলো শেষ করেই বাড়িতে গিয়ে আমি হোমওয়ার্ক করব। তুমি চিন্তা করো না মা। তুই এত ভালো কেন রে মা? আল্লাহ তাআলার অশেষ নিয়ামত যে তিনি আমারে তোর মতন একটা ধৈর্যশীল মাইয়া দান করছে। আলহামদুলিল্লাহ। পরের দিন মিলি স্কুলে এসে দেখে মারিয়াম টয়লেটে গেছে। সেই সুযোগে মিলি মারিয়ামের ব্যাগের চেন খুলে মারিয়ামের হোমওয়ার্কের খাতাটা বাইরে ফেলে দেয়, কারণ সাবিহা ম্যাডাম হোমওয়ার্ক না পেলে সে মারিয়ামকে অনেক মারবে, আর মিলি সেটা দেখে মজা নিবে। কিছুক্ষণ পর ক্লাসে ম্যাডাম চলে আসে। তারপর সবাই তাদের হোমওয়ার্ক দেখায়। মাশাআল্লাহ মারিয়াম, তোমার হাতের লেখাগুলো তো অনেক সুন্দর হয়েছে, আর সব লেখাগুলো একদম নির্ভুল হয়েছে। ভেরি গুড। ব্যাপারটা কি হলো? মারিয়ামের খাতা ম্যাডামের কাছে গেল কিভাবে? আমি তো ওর খাতাটাই বাইরে ফেলে দিয়েছিলাম। আমার হোমওয়ার্কের খাতা তো মারিয়ামের কাছে থাকে। ওই তো প্রতিদিন আমার হোমওয়ার্কগুলো করে দেয়। তার মানে কি আমি ভুল করে ওর খাতার জায়গায় আমার খাতাটাই ফেলে দিয়েছি? আল্লাহ, এ আমি কি করলাম? সাবিহা ম্যাডাম যে রাগী, এখন আমার কি হবে? কি ব্যাপার মিলি, তোমার খাতা কোথায়? আজকে তুমি হোমওয়ার্ক জমা দাওনি কেন? আমার কিন্তু খুব রাগ উঠছে। আমি কিন্তু অন্য স্যার ম্যাডামদের মতো একদম না। এখন কিন্তু তোমাকে আমি কান ধরিয়ে দাঁড় করে রাখবো, বুঝতে পেরেছো? আসলে ম্যাডাম, আজকে আমি হোমওয়ার্ক করতে ভুলে গিয়েছিলাম। আরে মিলি, তুমি না কালকে আমার সাথে হোমওয়ার্ক করলে? তোমার মনে নেই? নিশ্চয়ই খাতাটা তোমার ব্যাগে রেখেছো, একবার চেক করে দেখো। এরপর মিলি তার ব্যাগ চেক করে দেখে হোমওয়ার্কের খাতাটা তার ব্যাগে আছে। এরপর সে খাতাটা ম্যাডামকে দিয়ে আসে। ক্লাস শেষে মিলি বলে, আচ্ছা মারিয়াম, আমি তো তোমার ব্যাগ থেকে আমার হোমওয়ার্কের খাতাটা ফেলে দিয়েছিলাম, তাহলে আবার হোমওয়ার্কের খাতাটা আমার ব্যাগে কি করে এলো? আসলে মালকিন, আপনি যে খাতাটা বাইরে ফেলে দিয়েছেন সেটা আমার পুরনো খাতা ছিল, আর আপনি যখন বাইরে গিয়েছিলেন সেই ফাঁকে আমি হোমওয়ার্কের খাতাটা আপনার ব্যাগে রেখে দিয়েছিলাম। তা হয়তো আপনি খেয়াল করেননি। আপনি ভুল করে আমার হোমওয়ার্কের খাতা ভেবে পুরনো খাতাটাকে বাইরে ফেলে দিয়েছেন। দুর্ভাগ্যবশত আমি সবটাই দেখে ফেলেছিলাম, কিন্তু আপনাকে কিছু বলিনি। আল্লাহর ওয়াস্তে আমার সাথে আপনি আর খারাপ ব্যবহার করবেন না, আমার খুব কষ্ট লাগছে মালকিন। মারিয়ামের এমন কথা শুনে মিলি নিজের ভুল বুঝতে পারে। সে মারিয়ামকে জড়িয়ে ধরে। আমাকে মাফ করে দিও মারিয়াম, আমি তোমাকে অনেক অপমান করেছি। তুমি আমাকে ক্ষমা না করলে আল্লাহ তাআলা কখনোই আমাকে ক্ষমা করবেন না। বলো, তুমি কি আমাকে ক্ষমা করেছো? জি মালকিন, আমি আপনাকে ক্ষমা করেছি। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন এইটাই তো অনেক বেশি। অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহ তাআলা ভীষণ পছন্দ করেন। মেহেরবানি করে তুমি আর আমাকে মালকিন বলো না, আমি তোমার বন্ধু মারিয়াম। তুমি এখন থেকে আমাকে নাম ধরেই ডাকবে, কেমন? আর এতদিন আমার উপকার করার জন্য জাযাকাল্লাহু খায়রা। এরপর থেকে মিলি আর মারিয়ামের মাঝে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গেল। তারা হয়ে উঠল একে অপরের বেস্ট ফ্রেন্ড, আর তারা মনোযোগ দিয়ে লেখাপড়া করতে লাগলো। তো বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম? এটাই শিখলাম যে আমাদের কোনো সহপাঠী গরিব হলেও তার সাথে কখনোই আমরা খারাপ ব্যবহার করব না, কারণ আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, আবার কাউকে গরিব বানান। তবে আমাদের সব পরিস্থিতিতেই মহান আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকা উচিত। ইসলামপুর মহল্লায় হালিমা নামের এক অসহায় মা বাস করত। হালিমার দুটি মেয়ে সন্তান ছিল। বড় মেয়ের নাম ছিল জান্নাতুল, আর ছোট মেয়ের নাম ছিল রওজাতুল। কিন্তু হালিমা তৃতীয়বারের মতো সন্তান সম্ভবা ছিল। এ নিয়ে সবসময়
তার স্বামী কালু আর তার শাশুড়ি তাকে কটু কথা শোনাতো, কারণ তারা চাইতো তাদের ঘরে ছেলে সন্তান আসুক। দেখো বাবা, ভাত খেতে বসেছি, অথচ তোর বউ ঠিক মতো আমার দেখাশোনাই করছে না। অন্য কোনো বৌমা হলে এতক্ষণে বারবার এসে জিজ্ঞেস করতো আমার কিছু লাগবে কিনা। তোর বউ গর্ভবতী হয়েছে দেখে সারাদিন শুয়ে বসে থাকে। শাশুড়ি কি খাচ্ছে, স্বামী কি খাচ্ছে, তার কোনো হুঁশই নেই। এই আলিমা, এদিকে আয়। দেখতে পাচ্ছিস না আমি আর মা খেতে বসেছি? আমাদের কখন কি লাগবে না লাগবে সেটা কে দেবে শুনি? তাড়াতাড়ি এদিকে আয়। বলুন মা, আপনার কি লাগবে? এমনভাবে বলছো তুমি, যেটা আমার লাগবে সেটা তুমি আমাকে এক্ষুনি দিতে পারবে? কত বছর থেকে বলেছি তোমাকে আমার একটা নাতি চাই, কই দিতে পেরেছো কি? জন্ম দিয়েছো তো দুটো মেয়ে, তৃতীয় নম্বরটাও যে কি হয় তা আল্লাহই ভালো জানে। এখন যাও গিয়ে তরকারি নিয়ে এসো। এরপর হালিমা তরকারি নিয়ে এসে তার শাশুড়িকে দেয়। আমাকেও একটু তরকারি দে। তরকারি তো শেষ হয়ে গেছে, যতটুকু অবশিষ্ট ছিল সবটুকুই তো মাকে দিয়ে দিলাম। কদিন থেকেই তো আপনি বাজার করছেন না, যেভাবেই পারছি সংসারটা ম্যানেজ করে চালাচ্ছি। আজ যদি আমার একটা ছেলে থাকতো তাহলে এতদিনে বড় হয়ে আমাকে রোজগার করে খাওয়াতো। এবার যদি তোর ছেলে না হয় রে, তাহলে তোকে আর এই বাড়িতে আমি রাখবো না, আমার বাড়ি থেকে তোকে বের করে দেব। এভাবে কেন বলছেন আপনি? আমার ছেলে হবে না মেয়ে হবে সেটা তো মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তিনি খুশি হয়ে যা দেবেন তাতেই তো আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এবারও যদি আমার মেয়ে হয় তাহলে সেখানে আমার দোষটা কোথায় বলুন তো? মুখে মুখে তর্ক না করে চুপ করে থাক, আমাকে শান্তি করে ভাতটুকু একটু খেতে দে। এভাবেই স্বামী আর শাশুড়ির অত্যাচারে হালিমার দিন কাটত। দেখতে দেখতে হালিমা আবারও একটি মেয়ে বাচ্চার জন্ম দিল। আমি বুঝে গেছি, তুই আর কোনোদিনও আমাকে ছেলের কামাই খাওয়াতে পারবি না। সারা জীবন আমাকেই উপার্জন করে তোকে আর তোর সব মেয়েদের খাওয়াতে হবে। এই ছোট্ট বাচ্চাটাকে দয়া করে এভাবে আর বলবেন না। আল্লাহ তাআলা নিশ্চয়ই ওকে রিজিক ছাড়া পৃথিবীতে পাঠাননি, সেটা তো আপনাকে বুঝতে হবে। এই শোন, সব সময় তোর এসব নীতিবাক্য শুনতে আমার আর ভালো লাগে না। তুই এইসবের কি বুঝবি? কষ্ট করে রোজগার করে তো আমি খাওয়াই। যা, বাচ্চাটাকে এতিমখানায় দিয়ে আয়। আমাকে আপনি ক্ষমা করবেন, আমি কোনোদিনও আপনার অবাধ্য হইনি, কিন্তু আজ হচ্ছি। আমি কিছুতেই আমার বাচ্চাকে এতিমখানায় রেখে আসবো না। আর তাছাড়া মোটেও আপনি আমাদের খাওয়ান না, আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তাআলাই করে দেন। ও তাই বুঝি? তাহলে এই বাড়ি থেকে বের হয়ে যা, আমিও দেখব তোদের রিজিক কোত্থেকে আসে। এখনই বেরিয়ে যা বলছি। এরপর কালু হালিমা আর তার 3 মেয়েকে বাড়ি থেকে বের করে দিল। হালিমা কাঁদতে কাঁদতে তার বাবার পরিত্যক্ত বাড়িতে চলে যায়। তারপর সে সেখানে গিয়ে এক ধনী ব্যক্তির বাড়িতে কাজ নেয়। জান্নাতুল, আমি কাজে যাচ্ছি রে মা। তুই আর রজাতুল মিলে জিমকে দেখিয়ে রাখিস, আর যখন নামাজ পড়বি তখন জিমকে রজাতুলের কোলে দিয়ে নামাজ পড়িস মা। আর হ্যাঁ রে মা, রান্নাঘরে দুধ আছে, জিম কান্না করলে ওকে কষ্ট করে একটু খাইয়ে দিস। আমি তাহলে গেলাম রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে যেও। আল্লাহ হাফেজ। হালিমা তার 3 মেয়েকে বাড়িতে রেখে কাজে চলে গেল। আচ্ছা হালিমা, তোমার বড় 2 মেয়ে কোন ক্লাসে পড়ে? আপা, আমার 2 মেয়ে তো লেখাপড়া করে না আপা, ওরা বাড়িতে থেকে নামাজ কালাম পড়ে, আর আমার ছোট মেয়েটার দেখাশোনা করে। কি বলছো? তোমার মেয়েরা লেখাপড়া করে না, ওরা শুধু 5 ওয়াক্ত নামাজই পড়ে? এইটা অবশ্য খুব ভালো কথা, কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য তো লেখাপড়াও দরকার আছে। তুমি কি চাও তোমার মেয়েরাও বড় হয়ে তোমার মতো অন্যের বাড়িতে কাজ করুক? নিশ্চয়ই চাও না? তাহলে মেয়েদেরকে পড়াশোনা শেখাও। আজকাল মূর্খ মেয়েদের কোনো ভালো পরিবারের ছেলেও বিয়ে করতে চায় না। আপা, আমারও তো ইচ্ছে করে আমার মেয়েদের লেখাপড়া শেখাই, কিন্তু 3 মেয়ের খাবার দাবার, লেখাপড়ার খরচ, এত কিছু তো আমার পক্ষে বহন করা সম্ভব না আপা। চিন্তা করো না, এই বিষয়ে আমি তোমাকে সাহায্য করব ইনশাল্লাহ। আমার একটা বান্ধবী আছে, তার স্বামী বড় একটা স্কুল আছে, আমি তার সাথে কথা বলে তোমার 2 মেয়েকে স্কুলে ভর্তি করিয়ে দিব। এর জন্য কোনো টাকা লাগবে না। তবে তোমাকে একটা কথা বলতে চাই, কিছু মনে করো না হালিমা।
আমার আরও একটা ধনী বান্ধবী আছে যাদের 8 বছর ধরে কোনো সন্তান নেই। তোমার ছোট মেয়েদেরকে ওদের কাছে রাখতে চাইলে ওরা তোমার মেয়েকে খুব ভালোভাবেই দেখাশোনা করবে। না না আপা, আমি কিছুতেই আমার বাচ্চাকে অন্য কারো কাছে দেব না। কষ্ট হোক দুঃখ হোক, আমি আমার বাচ্চাকে নিজে বড় করে তুলতে চাই। আমি তো মা, আমি কি করে নিজের সন্তানকে অন্যের কাছে তুলে দেব বলুন তো আপা? এসব কথা বলে হালিমা কাঁদতে কাঁদতে তার বাসায় ফিরে আসে আর এসে দেখে জান্নাতুল আর রওজাতুল কান্নাকাটি করছে আর জিম বিছানায় শুয়ে আছে। কি ব্যাপার জান্নাতুল, তোমরা দুবোন কান্না করছো কেন? কি হয়েছে? মা, আমি আর রজতুল নামাজ পড়তে গিয়েছিলাম, এসে দেখি জিমার চোখ খুলছে না। আমার মনে হয় বোন অজ্ঞান হয়ে গেছে মা। জান্নাতুলের মুখে এমন কথা শুনে হালিমা জিমকে কোলে নিয়ে আয়শার কাছে যায় আর সব কথা আয়শাকে খুলে বলে। সব শুনে আয়শা জিমকে হাসপাতালে ভর্তি করায়। আসলে বাচ্চাটার শরীর খুব দুর্বল, ওর ঠিকমতো দেখভাল করা উচিত। এখন সে দ্রুত বড় হচ্ছে, ওর খাবার দাবারও মেনটেন করা উচিত। আপনারা দয়া করে বাচ্চাটার একটু খেয়াল রাখবেন আর নিয়মিত কয়েকদিন হাসপাতালে নিয়ে আসবেন। আমি ওর নিয়মিত চেক আপ করবো। ডাক্তারের এমন কথা শুনে হালিমা বুঝতে পারে সে তার বাচ্চার জন্য ভালো পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আপা, আপনি আপনার বান্ধবীকে আমার বাচ্চাটা দিয়ে দিন। আপনি আসলে ঠিকই বলেছিলেন, সেখানেও ভালো থাকবে। আর আমার মনে হচ্ছে আল্লাহ তাআলা সেখানেও রিজিক লিখে রেখেছেন। এরপর আয়েশা হালিমাকে নিয়ে তার বান্ধবীর কাছে যায়। তার বান্ধবী জিমকে পেয়ে তো ভীষণ খুশি হয়। এই নিন হালিমা আপা, এখানে 5 লাখ টাকা আছে, এই টাকাটা আপনার কাজে লাগবে। না না আপা, আমি তো আমার সন্তানকে বিক্রি করছি না। আল্লাহ তাআলার আমানত আপনাকে দিয়ে আমি কিছুতেই তার বিনিময়ে টাকা নিতে পারবো না আপা। এতে যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন। আপনি শুধু আমাকে অনুমতি দিন যেন আমি মাঝে মাঝে আমার বাচ্চাটাকে এসে দেখে যেতে পারি। আপনি সব কি বলছেন আপা? সন্তান তো আপনারই, আপনার যখন ইচ্ছা হবে তখন এসে দেখে যাবেন, এতে আমার কোনো আপত্তি নেই। এরপর হালিমা জিমকে সেখানে রেখে বাড়িতে চলে আসে। এসে দেখে তার শাশুড়ি তার বাড়িতে এসে অপেক্ষা করছে। আমাকে ক্ষমা করে দিও হালিমা, আমি তোমাকে কখনোই সম্মান করিনি, কিন্তু তুমি চলে আসার পর আমি বুঝতে পেরেছি তুমি আমাদের কিভাবে আগলে রেখেছিলে। তুমি জানো কালো আরেকটা বিয়ে করেছে, তার বউ খুবই খারাপ, সবসময় আমার সাথে খারাপ ব্যবহার করে। আর কালো এখন ওর বউয়ের কথা ওঠে আর বসে। আর আজ তো তারা আমাকে বাড়ি থেকে তাড়িয়েই দিয়েছে। এই বুড়ো বয়সে আমি এখন কোথায় যাব বলো মা? চিন্তা করবেন না মা, আপনি আজ থেকে আমাদের সাথেই থাকবেন। আপনাকে কোনো কাজ করতে হবে না। আপনি সারা দিন রাত আল্লাহ তাআলার ইবাদত করবেন। রওজাতুল আর জান্নাতুল আপনাকে দেখে রাখবে ইনশাআল্লাহ, এখানে আপনার কোনো কষ্ট হবে না। হালিমার এমন কথা শুনে তার শাশুড়ি অনুতপ্ত হয়ে কান্না করতে থাকে। সন্তানকে ভালো রাখার জন্য মায়েরা কত কষ্ট করে, তাই তোমরা সবসময় তোমাদের মায়ের সব কথা শুনবে, কারণ সারাদিন তারা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন। তাছাড়া আমরা তো সবাই জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। যারা যারা মাকে ভালোবাসো তারা আমাদের ভিডিওতে একটি লাইক করে দাও। আর তোমরা কে কোথা থেকে গল্পটি দেখছো তা কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু।